বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব মাইক্রো ইকোনমিক্স অর্থাৎ বেসিক অর্থনীতির চাহিদা এবং যোগান অধ্যায়ের 6 নম্বর ক্লাস লেকচার। আমি যোগান নিয়ে আলোচনা করব। আমি বিগত 5টা ক্লাস আমি চাহিদা নিয়ে আলোচনা করেছি। 6 নম্বর ক্লাসে আমি যোগান নিয়ে আলোচনা করব। 7 নম্বর ক্লাসে বাজারে ভারসাম্য দাম এবং পরিমাণ কিভাবে নির্ধারিত হয়, অর্থাৎ চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে সেটা আলোচনা করব। তো সেখানে যাওয়ার আগে আমাকে কি করতে হবে, যোগান সম্পর্কে একটা ধারণা কি করতে হবে, দিতে হবে। আমরা চাহিদা সম্পর্কে যত স্পষ্ট ধারণা রাখি, যোগান সম্পর্কে আমাদের ধারণার ভিতরে কিছুটা ঘাটতি রয়েছে। আর আরেকটা কথা বলে রাখছি, আমার ইউটিউবে আমি মাইক্রো ইকোনমিক্সের যে আলোচনা করছি, আমার মাইক্রো ইকোনমিক্সের একটা কি আছে, বই আছে। তোমরা বইটা অবশ্য অনলাইনে কি করতে হবে, সংগ্রহ করতে হবে, এবং সেটার ডেসক্রিপশনে কি আছে, উল্লেখ আছে কিভাবে সংগ্রহ করা যেতে পারে, সেখানে দেখে নিতে পারো। এবং লেকচারের সাথে আমার বইয়ের কি আছে মিল রেখে আমি লেকচারটা দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। আর ঠিক 3 মিনিট এবং 10 মিনিটে দেখবে যেখানে ভিডিও দেখছো তার উপর একটা কার্ড, মানে ডান দিকে একটা লেখা ভেসে উঠবে, সেখানে ক্লিক করলে তোমরা আমার এই প্লেলিস্ট সম্পর্কে ধারণা পাবে, আর যে তোমার ওই লেকচারগুলো কীভাবে খুঁজে বের করতে হবে সেটা সম্পর্কেও ধারণা দেওয়া আছে। আসো প্রথমে আলোচনা করব যোগান, যেটাকে ইংরেজিতে বলে সাপ্লাই। সাপ্লাই কি? সাপ্লাইটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট দামে একজন বিক্রেতা বা উৎপাদনকারী, এখানে বিক্রেতা বলতে কিন্তু আমরা উৎপাদনকারী ধরে নিচ্ছি। বিক্রেতা বলতে এই যে বাজারে যারা মনে করো যে বিভিন্ন দোকান ঘরে যারা বসে থাকেন, দোকানদার যারা, আমরা কিন্তু তাদেরকে অর্থনীতি ভাষায় বিক্রেতা বলছি না। আমরা বিক্রেতা বলতে বোঝাতে চাচ্ছি যারা প্রডিউসার, মানে উৎপাদনকারী। তাহলে মনে রাখবেন, আমরা যদি অর্থনীতিতে বিক্রেতা বলি, তোমরা উৎপাদনকারী ধরে নেবে। তো একটি নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট দামে একজন বিক্রেতা তার উৎপাদিত পণ্যের যে পরিমাণ বাজারে বিক্রয়ের জন্য প্রস্তুত থাকে, সেই পরিমাণটাকে ওই সময়ের জন্য আমরা যোগান বলবো। আবারও বলছি, একটা নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট দামে একজন বিক্রেতা বা উৎপাদনকারী যে পরিমাণ পণ্য বাজারে বিক্রয় করার জন্য, অথবা তার উৎপাদিত পণ্যের মধ্যে যে পরিমাণ পণ্য, অর্থাৎ শুধুমাত্র যে পরিমাণ পণ্য বললে হবে, বাজারে বিক্রয় করার জন্য প্রস্তুত থাকে, তাকে ওই সময়ের যোগান বলে। মনে করো একজন উৎপাদনকারী ধান উৎপাদন করেন, ঠিক আছে, ধান উৎপাদন করেন। উনি এই জানুয়ারি মাসে, মনে করো জানুয়ারি মাসে ধানের মন হচ্ছে 800 টাকা। উনি জানুয়ারি ওনার প্রোডাকশন হচ্ছে ধানের টোটাল 1000 মন। এখন জানুয়ারি মাসে এই 800 টাকা দামে এই 1000 মন ধানের মধ্যে তিনি বাজারে, মানে ওই জানুয়ারি মাসে, এক মাসে 600 মন পণ্য বিক্রয়ের জন্য বাজারে নিয়ে আসলেন। কত মন? 600 মন। তাহলে এখানে যোগানের পরিমাণ হচ্ছে 600 মন। দেখো, এই 1000 মনটা কিন্তু যোগান নয়, যোগানটা হচ্ছে 600 মন। কারণ 800 মন ধান তিনি কি করেছে, 800 টাকার দাম,
তিনি জানুয়ারি মাস, ওই এক মাসে তিনি 800 টাকা দামে ওরা উৎপাদিত ধান 1000 মনের ভিতরে উনি 600 মন বাজারে নিয়ে এসেছেন বিক্রয় করার জন্য। এই 600 মন হচ্ছে কি যোগান। এখানে একটা কথা বলে রাখি, উনি ধান উৎপাদন করার পর এই 1000 মন ধান তিনি তার গুদামে রেখে দিয়েছেন। এই গুদামটা তার ব্যক্তিগত গুদাম হতে পারে, অথবা কোনো প্রতিষ্ঠানের আন্ডারে কোনো গুদাম হতে পারে, উনি ভাড়া নিতে পারেন। অর্থাৎ 800 টাকা মনে উনি 1000 মন ধান গুদামে রেখে দিয়েছেন। এই 1000 মনটাকে বলা হয় স্টক। এই 1000 মনটাকে বলা হয় স্টক, বাংলায় বলা হয় মজুদ, ইংরেজিতে এটাকে বলে স্টক। আর বাংলায় কি বলে এটাকে? বাংলায় এটাকে বলে মজুদ। ঠিক আছে? জি। এখন হয়েছে কি, এই স্টকটা কিন্তু কোনো নির্দিষ্ট দামের সাথে রিলেটেড না, মজুদটা কোনো নির্দিষ্ট দামের সাথে রিলেটেড না। যে বাজারে মনে করো না একজন উৎপাদনকারী, সে 1000 মন ধান উৎপাদন করেছে, উৎপাদন করে সে তার গুদামে 1000 মন রেখেছে, এই 1000 মন হচ্ছে স্টক। এখন সে কি করলো, যে বাজারে যখন 800 টাকা ধানের মন, এই স্টক থেকে একটা নির্দিষ্ট সময়ে সে 300 মন ধান বাজারে নিয়ে গেল বিক্রি করার জন্য। তাহলে 800 টাকা মনে ধানের সাপ্লাই হচ্ছে 300 মন, আর স্টক কিন্তু 1000 থেকে 300 কমে কত হবে? এখন স্টক হবে 700 মন ধান হচ্ছে স্টকে, মজুদে। এরপর মনে করো ধানের মন হয়ে গেল 900 টাকা। সে এখন কি করলো, এই স্টক থেকে 400 মন ধান কি করলো, নিয়ে গেল বাজারে বিক্রয় করার জন্য। যখনই সে স্টক থেকে 400 মন ধান নিয়ে যাবে, এখন তার স্টকে থাকবে 300 মন ধান। তাহলে দেখো যে এই যে ধানের সাপ্লাই 300 মন 400 মন, এটা একটা নির্দিষ্ট দামের সাথে রিলেটেড। আর যখনই ধানের সাপ্লাইটা বাড়বে, তখন স্টকের পরিমাণটা কি হবে? মজুদের পরিমাণটা কমবে। অনেক সময় আমরা দেখি বাজারে পণ্যের যোগান নাই, সাপ্লাইয়ের ঘাটতি রয়েছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে পণ্য বাজারে কি রয়েছে? মজুদ রয়েছে। অর্থাৎ পণ্য মার্কেটে আছে, মজুদ আছে, কিন্তু সাপ্লাই নাই। এটা অনেক সময় ব্যবসায়ীরা কি করে, উৎপাদনকারীরা কি করে, তারা নিজেদের ভিতরে যোগসাজশ করে তারা সাপ্লাইটা ইচ্ছে করে কমিয়ে দেয়, স্টকে পণ্য রাখে, মজুদে রাখে, যাতে পণ্যের দামটা বাজারে হঠাৎ করে বেড়ে যায়। যাক, তাহলে আমরা একই সাথে সাপ্লাই জিনিসটা বুঝলাম এবং স্টক বিষয়টাও বুঝলাম। এবং সাধারণত পণ্যের দাম বাড়লে যোগানটা বাড়ে, পণ্যের দাম বাড়লে যোগানটা বাড়ে। এখন আসো সাপ্লাই ফাংশনটা কি, যোগান অপেক্ষকটা কি? যোগান অপেক্ষক হচ্ছে যে এই যে যোগানের পরিমাণ বিভিন্ন উপাদানের উপর নির্ভরশীল। যোগানের পরিমাণ বিভিন্ন উপাদানের উপর কি নির্ভরশীল। ঠিক আছে? যোগানের পরিমাণ বিভিন্ন উপাদানের সাথে উপর নির্ভরশীল। এই উপাদানগুলোর সাথে যোগানের পরিমাণের যে নির্ভরশীলতার সম্পর্ক, এই নির্ভরশীলতার সম্পর্কের গাণিতিক প্রকাশ হলো যোগান অপেক্ষক। আবার বলছি, যোগান যে সমস্ত উপাদানের উপর নির্ভরশীল, সেই সমস্ত উপাদানের সাথে যোগানের নির্ভরশীলতার সম্পর্কের গাণিতিক প্রকাশ হলো যোগান অপেক্ষক। এখন আসো
আমি যোগান অপেক্ষকটাকে এইভাবে প্রকাশ করছি, দেখো সেটা হচ্ছে যোগান অপেক্ষকটা হচ্ছে, আমি একটু মুছি তাহলে দেখ, সাপ্লাই ফাংশন QS, ইট ইজ ফাংশন অফ পি লিখেছি, অর্থাৎ যোগানটা পি মানে কি, পণ্যের নিজস্ব দামের উপর নির্ভরশীল। আমরা দেখেছি যে পণ্যের নিজস্ব দাম বাড়লে যোগানটা বাড়ে, দাম কমলে যোগানটা কমে। আবারও বলছি, দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। দাম এবং যোগানের মধ্যে একইমুখী সম্পর্ক হয়, ফলে যোগান রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। আমরা সাধারণত যখন যোগান রেখা অঙ্কন করি তখন আমরা লম্বকে দাম ধরি আর ভূমিঅক্ষে যোগানের পরিমাণ ধরি। যেহেতু দাম আর যোগানের ভিতরে একইমুখী সম্পর্ক, সেহেতু যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। আমরা একটু আগে চাহিদা রেখা পড়ে এসেছি, সেখানে দাম আর চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক থাকার কারণে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়। কিন্তু আমাদের যোগানের ক্ষেত্রে দাম এবং যোগানের মধ্যে একইমুখী সম্পর্ক থাকে। এটাকে ল অফ সাপ্লাই বলে, যোগান বিধি বলে। আমি যদি যোগান বিধির সংজ্ঞা দিতে চাই তখন আমাকে বলতে হবে যোগান অপেক্ষকের অন্যান্য উপাদানগুলো স্থির থাকা অবস্থায় দাম বাড়লে পণ্যের যোগান বাড়ে, দাম কমলে পণ্যের যোগান কমে। দাম এবং যোগানের মধ্যে এই একমুখী সম্পর্ককে যোগান বিধি বলে। যাক, একটা থেকে আরেকটা কি করলাম, বলে ফেললাম। এরপর আসো সি। সি মানে খরচ। উৎপাদন করতে গিয়ে আমাদের কি পড়ে, খরচ পড়ে। যোগানটা এই খরচের উপর নির্ভরশীল। তোমরা বললো তো খরচের সাথে যোগানের একইমুখী সম্পর্ক হবে না বিপরীতমুখী সম্পর্ক হবে? অবশ্যই খরচের সাথে যোগানের বিপরীতমুখী সম্পর্ক হবে। কারণ আমার যদি প্রোডাকশন কস্ট মানে খরচের পরিমাণটা যদি বেড়ে যায়, তাহলে আমার যোগানের পরিমাণটা কি হয়ে যাবে, কমে যাবে। আর খরচের পরিমাণ যদি কমে যায়, মানে উৎপাদন করতে গিয়ে যদি আমার খরচ যদি কমে যায়, তাহলে যোগানের পরিমাণটা বাড়বে। এখানে একটা কথা একটু বলে রাখি, এটাকে আমি আবার লিখছি, আমার বইতে লেখা আছে সি ইকুয়াল টু জি, এরপর একটা ব্র্যাকেট দিয়েছি, ব্র্যাকেট দিয়ে আমি লিখেছি পিএল পিকে ই, পিএল পিকে ই ডট ডট ডট, মানে এই ফাংশনটা শেষ করে ডান দিকে এটা লিখেছি। একটা জিনিস মনে রাখবে, ফাংশনকে কিন্তু আমরা শুধুমাত্র এফ প্রতীক দ্বারা ব্যবহার করি না, অপেক্ষককে। এফ ছাড়াও আমরা জি প্রতীক, এইচ প্রতীক ইত্যাদি প্রতীক দ্বারা আমরা ফাংশনকে প্রকাশ করি। এখানে এফ যেভাবে ফাংশন, জিও ফাংশন, সি ইজ ফাংশন অফ পিএল পিকে ই এটসেট্রা। এর মানে হচ্ছে এই খরচটা কিন্তু আবার প্রাইস অফ লেবার, লেবারের মূল্য মানে শ্রমের মূল্য, প্রাইস অফ ক্যাপিটাল মানে ক্যাপিটালের মূল্য, এনার্জি মানে শক্তি সম্পদের উপর নির্ভরশীল। অর্থাৎ এখানে বলেছি যোগানটা নির্ভর করে খরচের উপর, আবার বলেছি খরচ নির্ভর করে শ্রমের মূল্য, মূলধনের মূল্য, শক্তি সম্পদ ইত্যাদির উপর। এর মানে কি দাঁড়ালো? এর মানে দাঁড়ালো যোগানটা এই খরচের মাধ্যমে এই সমস্ত উপাদানের উপর নির্ভরশীল। তোমরা ভালো করে জেনে রাখবে, শ্রমের মূল্য যদি বাড়ে বা মূলধনের মূল্য যদি বাড়ে, তাহলে অবশ্যই আমাদের প্রোডাকশন কস্ট কি হবে, বাড়বে। এনার্জি মানে শক্তি সম্পদ, এগুলা কি, গ্যাস, বিদ্যুৎ, তেল, ডিজেল, পেট্রোল, এগুলো হচ্ছে শক্তি সম্পদ। কারণ এগুলোর মাধ্যমে শক্তি উৎপাদিত হয়, যার মাধ্যমে মেশিনারিজগুলো কি চলে। তা এই তেল, গ্যাস, বিদ্যুৎ এগুলোর যদি মূল্য বাড়ে
অর্থাৎ এনার্জির যদি মূল্য বাড়ে তাহলে অবশ্যই প্রোডাকশন কস্ট বাড়বে এবং এতে আমাদের সাপ্লাইয়ের পরিমাণটা কমে যাবে। তাহলে যোগানটা প্রোডাকশন কস্টের উপর নির্ভরশীল, এটা আবার অনেক কিছুর উপর কি নির্ভরশীল। এরপরে দেখো ডব্লু। এই ডব্লু দ্বারা আমি কি বোঝাতে চেয়েছি, ওয়েদার মানে আবহাওয়া। যোগানটা আবহাওয়ার উপর নির্ভরশীল। হ্যাঁ, এখন এইটা যদি শিল্পপণ্য না হয়ে যদি কৃষি পণ্য হয়, অর্থাৎ এই সাপ্লাইটা যদি কৃষি পণ্যের সাপ্লাই হয়, তাহলে এটা আবহাওয়া দ্বারা খুব বেশি প্রভাবিত হবে। যেমন এই সাপ্লাইটা যদি ধানের যোগান যদি হয়, ধানের যোগান অপেক্ষক যদি হয়, তাহলে অবশ্যই এটা আবহাওয়া দ্বারা খুব বেশি ওয়েদার দ্বারা প্রভাবিত হবে। ওয়েদার যদি ভালো হয় সাপ্লাইটা বা যোগান ভালো হবে, ওয়েদার খারাপ হলে, আবহাওয়া খারাপ হলে সাপ্লাইটা কম হবে। শিল্পপণ্যকে আবহাওয়া প্রভাবিত করে, তবে তুলনামূলকভাবে কি করে, কৃষি পণ্যের তুলনায় কম প্রভাবিত করে। এরপরে দেখো আরো আছে পিএস, পিসি ইত্যাদি, অর্থাৎ প্রাইস অফ সাবস্টিটিউট গুডস, প্রাইস অফ কমপ্লিমেন্টারি গুডস। অর্থাৎ আমরা যে পণ্য যোগান নিয়ে আলোচনা করছি সেই পণ্যের বিকল্প পণ্য এবং পরিপূরক পণ্যের দাম দ্বারাও এই বিবেচ্য পণ্যের যোগানটা কি হচ্ছে, প্রভাবিত হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি যোগান অপেক্ষক সম্পর্কে তোমাদের একটা কি করেছি, মোটামুটি কি করেছি, আমি ধারণা কি করেছি দিয়েছি। এখন আসো, একটু আগে বলেছি ল অফ সাপ্লাই, মানে যোগান অপেক্ষকের অন্যান্য উপাদান স্থির থাকা অবস্থায় দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। দাম ও যোগানের মধ্যে যে এই একইমুখী সম্পর্ক, সেটাকে বলা হয় ল অফ সাপ্লাই বা যোগান বিধি, এবং যোগান বিধির কারণে যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। আমি এখন একটু ব্যাখ্যা করার চেষ্টা করব দাম বাড়লে কেন যোগান বাড়ে, এইটা একটু আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। তবে এর আগে একটা বিষয় তোমাদেরকে বলছি, একটু মনে রাখবে। তোমরা ঠিক যেভাবে চাহিদার সংকুচন সম্প্রসারণ পড়েছ, একইভাবে কিন্তু যোগানেরও কি আছে, সংকুচন সম্প্রসারণ এবং হ্রাস বৃদ্ধি আছে। যদি এই সমস্ত উপাদানগুলো যদি স্থির থাকে, যোগান অপেক্ষকের অন্যান্য উপাদানগুলো যদি স্থির থাকে, তাহলে দাম কমলে যোগানটা বাড়ে, এটা যোগানের সম্প্রসারণ, দাম কমলে যোগান কমে, এটা যোগানের সংকুচন। দাম বাড়লে যোগান বাড়ে, এটা যোগানের সম্প্রসারণ। এবং এটা একই যোগান রেখার মাধ্যমে দেখানো হয়। এক্ষেত্রে যোগান রেখার স্থানান্তরের কোনো প্রয়োজন কি পড়ে না। কিন্তু যদি মনে করো পণ্যের নিজস্ব দামটা স্থির, এই নিজস্ব দাম কেন বলেছি, এটা বিকল্প পণ্যের দাম, প্রাইস অফ সাবস্টিটিউট গুডস, ইট ইজ প্রাইস অফ কমপ্লিমেন্টারি গুডস, পরিপূরক পণ্যের দাম। পণ্যের নিজস্ব দামটা কি স্থির, এই নিজস্ব দাম স্থির থাকা অবস্থায় যদি এদের কারণে যদি যোগানের পরিবর্তন হয়, তাহলে কিন্তু যোগান রেখার স্থানান্তর ঘটবে। যোগান রেখা হয় উপরের দিকে যাবে অথবা নিচের দিকে যাবে। যেমন মনে করো আবহাওয়া বৃদ্ধি পেয়েছে, আবহাওয়া বৃদ্ধি পেয়েছে, আমি ভুল বলেছি। মনে করো যে পণ্য উৎপাদনের উপযোগী আবহাওয়া, খুবই উপযোগী আবহাওয়া, একেবারে A+ গ্রেডের আবহাওয়া, তাহলে উৎপাদনটা কি হবে, বাড়বে। এক্ষেত্রে যোগান রেখাটা উপরের দিকে স্থানান্তরিত হবে না, যোগান রেখা ডান দিকে স্থানান্তরিত হবে, নিচের দিকে। যোগান রেখাটা এইভাবে কি হবে, এই যে যোগান রেখা, এটা স্থানান্তরিত হয় কোন দিকে চলে যাবে, এভাবে নিচের দিকে বা ডান দিকে যাবে। এই যে যোগান বেড়ে গেছে, আগে এখান থেকে এতটুকু ছিল, এখান থেকে এতটুকু, নিচের দিকে বা ডান দিকে যাবে। কথাটা মনে রাখবেন। তাহলে একটা বিষয় আপনারা মনে রাখবেন, অনেক সময় ভাইভাতে প্রশ্ন করি যে খুবই ভালো আবহাওয়া, পূর্বের চেয়ে অনেক ভালো আবহাওয়া, এক্ষেত্রে পণ্যের যোগান কি হবে, বাড়বে। একটু চিত্রের মাধ্যমে দেখাও। তখন তুমি যদি একই যোগান রেখার মাধ্যমে যদি দেখাও যোগান বেড়েছে, তাহলে ভুল হবে।
এখানে যোগান রেখার স্থানান্তর ঘটবে। তোমরা মনে রাখবে, যখন একটা চিত্র আঁকবে, লম্বককে মনে করো প্রাইস ধরেছ, ভূমি অক্ষকে যোগান ধরেছ, ঠিক আছে? এই দুইটা উপাদান, এই যোগানটা দামের উপর নির্ভরশীল, লম্বককে ধরেছ। এই দাম ছাড়া যদি অন্য কোনো উপাদানের পরিবর্তন হয়, তাহলে ওই রেখার স্থানান্তর ঘটবে। মনে করো আমি কি করেছি, আমি এদিকে প্রোডাকশন কস্ট আর এদিকে সাপ্লাই ধরেছি, তখন কিন্তু এই সি ছাড়া যদি দামের পরিবর্তন হয়, এগুলার যদি পরিবর্তন হয়, তাহলে যোগান রেখার কি হবে? স্থানান্তর হবে। সোজা কথা, তুমি লম্বককে যে চলকটা ধরেছ, সেইটা ছাড়া যদি অন্য কোনো চলকের পরিবর্তন হয়, তাহলে এই রেখার স্থানান্তর করবে। আমি সি কে লম্বকের চলক ধরেছি, অত পি বা ডব্লিউ বা পিএস বা পিসি এর যদি পরিবর্তন হয়, যোগান রেখার স্থানান্তর ঘটবে, হয় নিচের দিকে যাবে অথবা উপরের দিকে যাবে। তবে আমরা যখন যোগান রেখা অঙ্কন করি, আমরা লম্বককে কি ধরি? প্রাইস ধরি। অতএব যে কারণ যোগান রেখার দাম আর যোগানের ভিতরে সম্পর্ক নির্দেশ করে, অতএব দাম ছাড়া যদি অন্য কোনো কারণে যোগানের পরিবর্তন হয়, তাহলে যোগান যদি বাড়ে, তাহলে যোগান রেখা নিচের দিকে অথবা ডান দিকে স্থানান্তরিত হবে, আর যোগান কমলে এটা বাম দিকে বা উপরের দিকে স্থানান্তরিত হয়। একটা কথা মনে রাখবে, খুব খেয়াল করে মনে রাখবে, দরকার ভিডিওটা রিপিট করবে। চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী, এই জন্য চাহিদা রেখা উপরের দিকে গেলে বা ডান দিকে গেলে চাহিদার পরিমাণটা বৃদ্ধি পায়, আর যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী, এই জন্য যোগান রেখা ডান দিকে গেলে বা নিচের দিকে গেলে যোগানের পরিমাণটা কি হয়? বৃদ্ধি পায়। মানে চাহিদা রেখা ডান দিকে যাওয়া মানে কি? উপরের দিকে যাওয়া, আর যোগান রেখা ডান দিকে যাওয়া মানে কি? নিচের দিকে যাওয়া। কথাগুলো যাতে মনে থাকে। এখন আসো, আমরা দেখেছি দাম বাড়লে যোগান বাড়ে। আচ্ছা, দাম বাড়লে যোগান বাড়ে কেন? এখানে একটা কথা বলি, যে চাহিদা অপেক্ষকের দাম আর যোগান অপেক্ষকের দামের ভিতরে পার্থক্য আছে। চাহিদা অপেক্ষকের দাম হচ্ছে ক্রেতারা যে দাম দিতে চায়, চাহিদা অপেক্ষকের দাম হচ্ছে ক্রেতারা যে দাম কি করতে চায়? দিতে চায়। আর যোগান অপেক্ষকের দাম হচ্ছে বিক্রেতারা যে দাম কি করে? প্রত্যাশা করে। আবার বলছি, চাহিদা অপেক্ষকের দাম হচ্ছে ক্রেতারা যে দাম দিতে চায়, পণ্য ক্রয় করে দিতে চায়। এটা সাধারণত একজন ক্রেতার মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, উপযোগ দ্বারা সাধারণত প্রভাবিত হয়। ক্রেতা যদি কোনো দ্রব্যের থেকে শেষ একক হতে যদি উপযোগ খুব বেশি পায়, সে দামও বেশি দিতে চাইবে। উপযোগ কম পাইলে দাম সে কম দিতে চাইবে। আর যোগান অপেক্ষকের দামটা, এটা হচ্ছে বিক্রেতার সাথে রিলেটেড। বিক্রেতা বা উৎপাদনকারী যে দামটা প্রত্যাশা করে, এটা যোগান রেখা নির্দেশ করে। এখন বিক্রেতা বা উৎপাদনকারী দাম কিভাবে প্রত্যাশা করে? বিক্রেতা বা উৎপাদনকারী দেখে তার যে পণ্য উৎপাদন করেছে, তার লাস্ট ইউনিটের জন্য যে খরচ হয়, এই লাস্ট ইউনিট খরচের সমান সে কি করে? দাম প্রত্যাশা করে। লাস্ট ইউনিটের সমান সে দাম প্রত্যাশা করে। লাস্ট ইউনিটের সমান সে দাম প্রত্যাশা করে। এই সর্বশেষ লাস্ট ইউনিটের খরচের সমান, অর্থাৎ সর্বশেষ একক উৎপাদনের জন্য বিক্রেতার যে খরচ হয় তার সমান সে দাম প্রত্যাশা করে। এখন এই সর্বশেষ একক পণ্যের সর্বশেষ একক উৎপাদনের জন্য যে খরচ হয় তাকে কি বলে? প্রান্তিক খরচ বলে, মার্জিনাল কস্ট। এই জন্য একজন বিক্রেতা তার প্রান্তিক খরচের সমান দাম কি করে প্রত্যাশা করে? আমি একটু উদাহরণ দিচ্ছি। আমি এখানে কি করব? পি লিখবো, আর এখানে কি লিখবো? সাপ্লাই লিখবো, ঠিক আছে? আর এখানে দেখো আমি একটু কি লিখছি? কিউ লিখছি, প্রোডাকশনটা। তারপর এখানে লিখছি আমি মার্জিনাল কস্টটা। আমি ধরে নিচ্ছি ক্রমবর্ধমান ব্যয়। কি ধরে নিচ্ছি? ক্রমবর্ধমান ব্যয়। মানে যত উৎপাদন বাড়াবো, তত লাস্ট ইউনিটের প্রোডাকশন কস্ট কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে ক্রমবর্ধমান ব্যয়। যত আমি প্রোডাকশন বাড়াবো, ততই লাস্ট ইউনিটের প্রোডাকশন কস্ট বাড়ছে। শেষ একক
পণ্যের শেষ একক, পণ্যের শেষ একক উৎপাদনের খরচ বৃদ্ধি পাচ্ছে। এটাকে ক্রমবর্ধমান ব্যয় বলে। মনে করো একটা পণ্য আমি 1 একক উৎপাদন করছি, আমার মার্জিনাল কস্ট কত পড়েছে 10 টাকা, অর্থাৎ এই 1 একক পণ্য উৎপাদন করতে গিয়ে আমার খরচ পড়েছে কত 10 টাকা। প্লিজ আমি একটু বোঝার জন্য বলছি, টোটাল কস্ট কত আমার 10 টাকা, টোটাল কস্ট কত 10 টাকা, ঠিক আছে? হ্যাঁ, টোটাল কস্ট হচ্ছে কত 10 টাকা। তাহলে এক্ষেত্রে আমরা এখানে এটা ধরো দীর্ঘকালীন অর্থে ধরেছি। কি অর্থে ধরেছি? দীর্ঘকালীন। তো দীর্ঘকালে ধরলে তার কোনো স্থির খরচ কি থাকবে না। ওকে, আচ্ছা এখন আসো, আবার এখানে অসুবিধা আছে। দীর্ঘকাল বললে তার অনেক উপকরণ কি হয়, পরিবর্তন হয়, ঠিক আছে? তো এই এখানে অর্থনীতির এই যে বিভিন্ন কিছুর যথেষ্ট পরিমাণে কিন্তু সমালোচনা আছে। আচ্ছা, আমরা সহজ অর্থে বোঝার চেষ্টা করি যে আমরা প্রথম ইউনিট দ্রব্য উৎপাদন করেছি, মার্জিনাল কস্ট 10 টাকা, টোটাল কস্ট 10 টাকা। এখন বলো এই 1 ইউনিট পণ্যটা কি আমি 9 টাকা দিয়ে বিক্রি করতে পারবো? 9 টাকা দিয়ে কি বিক্রি করতে পারবো? আমি 9 টাকা দিয়ে বিক্রি করতে পারবো না। এক্ষেত্রে এই পণ্যটার জন্য একজন বিক্রেতা যে দাম প্রত্যাশা করবে সেটা হচ্ছে কত 10 টাকা, অর্থাৎ সে 10 টাকা দাম প্রত্যাশা করবে, ঠিক আছে? এবং 10 টাকায় সে কত ইউনিট বিক্রি করবে? 1 ইউনিট বিক্রি করবে। কারণ এইটা তার পক্ষে 9 টাকা দিয়ে বিক্রি করা তার পক্ষে কি সম্ভব না। তার পক্ষে 9 টাকা দিয়ে এটা বিক্রি করা সম্ভব না। তার কি হবে? ক্ষতি হবে। কারণ লাস্ট ইউনিট, তার 1 ইউনিট উৎপাদন করতে গিয়ে 10 টাকা খরচ পড়েছে। ওকে, জি। তাহলে একজন বিক্রেতা কখনো ক্ষতি স্বীকার করে সে এই পণ্যটা বিক্রি করবে না। সে পণ্যের দাম প্রত্যাশা করবে 10 টাকা, ঠিক আছে? ওকে, এরপরে মনে করো সে এই পণ্যের দ্বিতীয় একক, কোন একক? দ্বিতীয় একক উৎপাদন করলো, এবং এই দ্বিতীয় একক উৎপাদনের খরচ যেহেতু ক্রমবর্ধমান ব্যয়, মনে করো 12 টাকা। দ্বিতীয় একক প্রোডাকশনের কস্ট কত? 12 টাকা দ্বিতীয় একক, দ্বিতীয় একক। আর মোট প্রোডাকশন কস্ট কত? 2 একক পণ্যের, 2 একক, 2 একক আর দ্বিতীয় এককের ভিতরে পার্থক্য আছে। 2 একক মানে কি? প্রথম একক যোগ দ্বিতীয় একক, এটা হচ্ছে 2 একক পণ্য, ঠিক আছে? প্রথম একক যোগ দ্বিতীয় একক, এটা হচ্ছে 2 একক পণ্য। তাহলে এখন আসো, 2 একক পণ্য উৎপাদন করলে শেষ একক কোনটা? দ্বিতীয় একক। এই দ্বিতীয় এককের খরচ 12 টাকা, এই জন্য এটাকে মার্জিনাল কস্ট 12 টাকা বলেছি। কারণ মার্জিনাল কস্ট হচ্ছে উৎপাদন 1 একক বৃদ্ধি করলে, এর মানে কি যে এককটা বৃদ্ধি করব সেটা হচ্ছে শেষ একক, আর সেটার জন্য খরচ যে বৃদ্ধি পায় সেটাই হচ্ছে কি প্রান্তিক খরচ। তাহলে শেষ এককের উৎপাদন হচ্ছে কত? উৎপাদন খরচ হচ্ছে 12 টাকা দ্বিতীয় এককের। তাহলে মোট খরচের সাথে 12 টাকা বাড়বে। তো 12 টাকা যদি মোট খরচের সাথে যুক্ত হয়, মোট খরচ কত হবে? 22 টাকা। এই দেখো, 10 থেকে 22, খরচ কত টাকা বেড়েছে? 12 টাকা। একটাই তোমাদেরকে আমি বলছি, যখন তোমরা এই কিউবের সাথে টোটাল কস্ট যখন পড়বা, তখন তোমরা পড়বা যে এইভাবে, এভাবে পড়বা একক, এখানে লেখা 2 একক বা 3 একক বা 4 একক, বুঝতে পেরেছ? আর যখন তুমি এই কিউ এর সাথে এমসি যখন পড়বা, তখন তুমি বলবা এইভাবে, এইভাবে বলবা দ্বিতীয়, এটাকে একটু বিস্তারিত দেখাই, এখানে দেখাচ্ছি। এটার সাথে একক লিখবা, আর এখানে মনে করো যে উন্তস্থ অ হতে পারে বা থয় রেফ হতে পারে, বুঝছো? উন্তস্থ অ হতে পারে অথবা থয় রেফ হতে পারে অথবা ম হতে পারে। যেমন মনে করো এটার সাথে এটা যখন পড়বো, 1 হলে প্রথম একক, 2 হলে দ্বিতীয় একক উন্তস্থ, 3 হলে তৃতীয় একক, 4 হলে চতুর্থ একক, 5 হলে পঞ্চম একক, 6 হলে ষষ্ঠ একক, মানে মধুনের 6 হয়, এই ধরনের আসবে। মানে তোমাদের বোঝানোর জন্য বলছি। আর যখন এই কিউ এর সাথে টিসি পড়বা,
তখন বলবা 2 একক, 3 একক, 4 একক, 5 একক। 5 একক মানে কি? প্রথম একক যোগ দ্বিতীয় একক যোগ তৃতীয় একক যোগ চতুর্থ একক যোগ পঞ্চম একক। এক্ষেত্রে সর্বশেষ একক কোনটা? পঞ্চম একক। এই পঞ্চম এককের খরচ হচ্ছে প্রান্তিক খরচ যদি তুমি 5 একক পণ্য উৎপাদন করো। তাহলে দেখো, তুমি যদি দ্বিতীয় এককের প্রোডাকশন কস্ট কত? 12 টাকা। প্রথম এককের 10 টাকা, মোট খরচ 22 টাকা। প্রথম একক দ্বিতীয় একক যোগ করলে 22 টাকা। ও আবার অন্যভাবে দেখো, 10 থেকে 22, মোট খরচ বেড়েছে কত? 12 টাকা। উৎপাদন 1 থেকে 2 কত বেড়েছে? 1 একক বেড়েছে। এবং দ্বিতীয় এককের খরচ 12 টাকা বলেই মোট খরচ 12 টাকা বেড়েছে। ওকে, তো এখন যদি আমি দ্বিতীয় একক পণ্য যদি উৎপাদন করি, হ্যাঁ, তাহলে আবার টোটাল পণ্য কত হবে? 2 একক। আমি যখন দ্বিতীয় একক পণ্যটা উৎপাদন করব, আমার টোটাল পণ্যটা কত হবে? 2 একক। এখন তোমরা বলো, আমি কি 10 টাকা দামে 2 একক পণ্য বাজারে সাপ্লাই দেব কিনা? অসম্ভব, আমি দেব না। কেন দেব না? কারণ এইটা 10 টাকা দামে আমার প্রথম একক উৎপাদনে খরচ বের হবে, কিন্তু দ্বিতীয় এককের প্রোডাকশন কস্ট 12 টাকা। অতএব আমি যে দ্বিতীয় একক এই 10 টাকা দামে সাপ্লাই দেওয়া সম্ভব না। অর্থাৎ একসাথে 2 একক 10 টাকা দামে সাপ্লাই দেওয়া সম্ভব না। আমি যদি 2 একক যদি বিক্রি করতে চাই, তাহলে আমাকে দাম রাখতে হবে কত? 12 টাকা। 12 টাকা। এই জন্য আমরা দেখেছি, বাজারে যদি পণ্যের দাম যদি বৃদ্ধি পায়, তখন উৎপাদনকারীরা উৎপাদন বাড়াতে পারে এবং সে সাপ্লাই বাড়াতে পারে। কারণ সাপ্লাইটা তো অলৌকিক কোনো কিছু না যে বললে সাপ্লাই চলে আসবে। সাপ্লাই দিতে হলে উৎপাদন কি করতে হবে? বাড়াতে হবে। এখন বাজারে যদি 10 টাকা হয়, উৎপাদনকারীরা 1 এককের বেশি সাপ্লাই দিতে পারবে না। তাকে 2 একক যদি সাপ্লাই দিতে হয়, তখন তাকে কি করতে হবে? দামটা 12 টাকায় আনতে হবে। কারণ 2 একক সাপ্লাই দিতে হলে তার দ্বিতীয় একক উৎপাদনের খরচ কত? 12 টাকা পড়ে। অর্থাৎ দাম তাকে 12 টাকা রাখতে হবে। এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, যে সে তৃতীয় একক পণ্য উৎপাদন করলো। কত একক? তৃতীয় একক। এখন ক্রমবর্ধমান ব্যয়ের কারণে যে এই তৃতীয় একক পণ্য উৎপাদন করতে গিয়ে তার খরচ পড়লো 14 টাকা। তৃতীয় একক। তাহলে 3 একক পণ্য উৎপাদন করতে গিয়ে মোট খরচ কত পড়েছে? 3 একক। প্লিজ, তৃতীয় একক আর 3 এককের ভিতরে পার্থক্য আছে। তৃতীয় একক মানে কি? 3 একক পণ্য উৎপাদন করলে তৃতীয় একক শেষ একক, তার প্রোডাকশন কস্ট 14 টাকা, মানে মার্জিনাল কস্ট 14 টাকা। দেখেন, মার্জিনাল কস্ট কিন্তু কোনো নির্দিষ্ট একটা এককের সাথে রিলেটেড না। পঞ্চম একক উৎপাদন 5 একক উৎপাদন করলে সর্বশেষ একক পঞ্চম একক, অর্থাৎ মার্জিনাল কস্ট পঞ্চম এককের সাথে রিলেটেড। আপনি যদি 40 একক পণ্য উৎপাদন করেন, তাহলে সর্বশেষ একক হচ্ছে কোনটা? 40 নম্বর। অর্থাৎ 40 নম্বরের প্রোডাকশন কস্ট হচ্ছে মার্জিনাল কস্ট। ওকে, মোট খরচ কত? প্রথম এককের জন্য 10 টাকা, দ্বিতীয় এককের জন্য 12 টাকা, তৃতীয় এককের জন্য 14 টাকা। তাহলে 10 আর 12, 22 আর 14 কত? 36। 22 আর 36 কত? এই যে 14 বেড়েছে। এখন আমি কি আগের মতো 12 টাকা দামে আমি কি 3 একক সাপ্লাই দেব? জি না, আমি 12 টাকা দামে 2 একক সাপ্লাই দিতে পারবো, কিন্তু 3 একক আমি সাপ্লাই দিতে পারবো না। কারণ 3 একক সাপ্লাই দিতে হলে আমাকে 3 একক পণ্য উৎপাদন করতে হবে। এক্ষেত্রে তৃতীয় একক উৎপাদনের খরচ হচ্ছে 14 টাকা। 12 টাকা রাখলেই তৃতীয় এককে আবার লস আসবে। এই জন্য আমি তৃতীয় একক পণ্য যদি সাপ্লাই 3 একক পণ্য 3 একক পণ্য যদি সাপ্লাই দিতে চাই, এখানে কিন্তু 1 একক 2 একক 3 একক, এখানে প্রথম একক দ্বিতীয় একক তৃতীয় একক বলা যাবে না। 1 একক 2 একক 3 একক, ঠিক আছে? মানে এইটা যেভাবে পড়ি, 3 একক পণ্য যদি সাপ্লাই দিতে চাই, তাহলে আমাকে বাজারে দাম রাখতে হবে কত? 14 টাকা। কেন আমি 12 টাকা দামে 3 একক পণ্য সাপ্লাই দিচ্ছি না? কেন আমি দিচ্ছি না? এটার ব্যাখ্যা কি দিয়েছি। কারণ 3 একক পণ্য যদি আমাকে যদি কি করতে হয়, তৃতীয় একক পণ্য যদি উৎপাদন করতে হয়, আবার খরচ পড়ে কত টাকা? 14 টাকা। 12 টাকা দাম রাখলে তৃতীয় এককে আবার লস হবে। আমি তৃতীয় একক উৎপাদন করব না, আমি দ্বিতীয় একক পর্যন্ত উৎপাদন করব,
টোটাল উৎপাদন হবে, মোট উৎপাদন হবে 2 একক। 12 টাকা দামে আমি 2 একক সাপ্লাই দেব। এখন যদি আমি দেখি বাজারে দাম হয়ে গেছে কত, পণ্যের 14 টাকা, তখন আমি চিন্তা করব তৃতীয় একক পণ্য উৎপাদন করা যায় কিনা। আমি দেখেছি প্রান্তিক খরচ হচ্ছে 14 টাকা, মানে তৃতীয় একক পণ্য উৎপাদনের খরচ হচ্ছে 14 টাকা। আমি তৃতীয় একক পণ্য কি করব, উৎপাদন করব। তখন টোটাল পণ্য হচ্ছে কত, 3 একক। কোন দামে সাপ্লাই দিব, 14 টাকা দামে আমি কি করব, সাপ্লাই দেব। তাহলে এই যে একটা জিনিস লক্ষ্য রাখবে যে চাহিদা অপেক্ষকের দাম আর যোগান অপেক্ষকের দামের ভিতরে পার্থক্য আছে। চাহিদা অপেক্ষকের দামটা অনেকটা মনস্তাত্ত্বিক বিধির সাথে কি রিলেটেড, ভোক্তার রুচির উপর নির্ভরশীল, পছন্দের উপর নির্ভরশীল, উপযোগের উপর নির্ভরশীল। ঠিক আছে। অন্যদিকে যোগান অপেক্ষকের দামটা হচ্ছে এটা বিক্রেতার সাথে রিলেটেড। বিক্রেতা যে দামটা প্রত্যাশা করে, বিক্রেতা কোন দামটা প্রত্যাশা করে, বিক্রেতা সেই দামটা প্রত্যাশা করে যে তার পণ্যের সর্বশেষ একক উৎপাদন করতে গিয়ে যে খরচটা হয়, যাতে সেই খরচটা সে উঠিয়ে নিতে পারে। অর্থাৎ দামটা সে করে প্রান্তিক খরচের সমান, প্রান্তিক খরচের সমান। ঠিক আছে। এবং যখনই পণ্যের দাম বাড়ে তখন বিক্রেতা প্রোডাকশনটা বাড়াতে পারে, কারণ প্রোডাকশন বাড়লে তার ক্রমবর্ধমান ব্যয় অনুযায়ী প্রান্তিক খরচ বাড়বে। আর বাজারে যেহেতু দাম বৃদ্ধি পেয়েছে, এই খরচটা সে উঠাতে পারবে। এবং মনে রাখবেন বিক্রেতার প্রফিটটা কোথায়, বিক্রেতার তো প্রফিট খরচের ভিতরে। কারণ আপনারা জানেন খরচের ভিতরে যেভাবে শ্রমের মজুরি রয়েছে, খরচের ভিতরে যেভাবে মূলধনের সুদ রয়েছে, খরচের ভিতরে যেভাবে ভূমির খাজনা রয়েছে, খরচের ভিতরে উদ্যোক্তার মুনাফাও রয়েছে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং দেখো দাম বাড়লে কি হয়, যোগান বাড়ে, এবং যোগান রেখা কি হবে, ডান দিকে ঊর্ধ্বগামী হবে, একইমুখী সম্পর্ক। আমরা যোগান অপেক্ষকটাকে যদি একটা মানে প্রতীকের মাধ্যমে যদি প্রকাশ করতে চাই, মানে অক্ষর প্রতীকের মাধ্যমে যদি দেখাতে চাই, তাহলে আমরা এইভাবে দেখাবো, কিউ এস ইকুয়াল টু মাইনাস সি প্লাস কত ডিপি, মাইনাস সি প্লাস ডিপি, এখানে প্লাস ডিপি। এখানে দেখো এখানে প্লাস এসেছে কেন, চাহিদা অপেক্ষকের ক্ষেত্রে এখানে মাইনাস ছিল, যোগান অপেক্ষকের ক্ষেত্রে এখানে প্লাস এসেছে। প্লাস এসেছে কেন, একটু ব্যাখ্যা দিই, যে -10 প্লাস টোয়াইস পি, মানে সির জায়গায় 10 ধরেছি, ডির জায়গায় 2 ধরেছি। এখন একটু দেখো তো, পি যদি 6 হয় যোগানটা কত, দাম যদি 6 টাকা হয়, 6 দুগুণা 12, 12 থেকে 10 বিয়োগ করলে কত, 2। এখন দাম যদি আমি কত টাকা ধরি, 60 টাকা ধরি, সাপ্লাইটা কত, 7 দুগুণা 14, 14 থেকে 10 বিয়োগ করলে কত, 4। একটু লক্ষ্য করো তো, দাম বৃদ্ধি পেয়েছে কত, 1 টাকা। একটু লক্ষ্য করো তো, যোগান বৃদ্ধি পেয়েছে কত, 2 একক। দাম 1 টাকা, চেঞ্জ অফ প্রাইস ইকুয়াল টু 1, চেঞ্জ অফ কোয়ান্টিটি সাপ্লাই ইকুয়াল টু 2। অর্থাৎ দাম 1 টাকা বৃদ্ধি পাওয়ায় যোগান 2 থেকে 4 কত বেড়েছে, 2 একক বেড়েছে। দেখো তো এই দুইটা কার সাথে মিল আছে, একটু ভালো করে দেখো তো, এই দুইটা এই দুইয়ের সাথে মিল আছে। আর এই দুইটাকে আমরা ডি প্রতীক দ্বারা প্রকাশ করেছি। তাহলে এই দুইয়ের ব্যাখ্যাটা কি, দাম 1 টাকা বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায় 2 এককের সমান, মানে ডি এর সমান। আচ্ছা, আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। এখানে 2 না, মনে করে এখানে 3। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এখন যোগানের পরিবর্তন কত হবে, 3 হবে। তুমি ডি এর জায়গায় 3 লিখেছো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এখন যোগানের পরিবর্তন কত হবে, 3 একক হবে। লক্ষ্য করো দাম 6 টাকা, এই এখানে 6 বসাও, 6 আর 3 গুণ দিলে 18, 18 থেকে 10 বিয়োগ গেলে কত হচ্ছে, 8। যোগানের পরিমাণ হচ্ছে 8 একক। দাম এখন 60 টাকা, এই এখানে 7 বসাও, 3 7 21, 21 থেকে 10 বিয়োগ করলে কত হবে, 11। প্রিয় শিক্ষার্থীরা দেখো তো, 6 থেকে 7 দাম 1 টাকা বৃদ্ধি পেয়েছে, আর যোগানের পরিমাণ
8 থেকে 11 কত বৃদ্ধি পেয়েছে? 3 একক বৃদ্ধি পেয়েছে। মিলেছে? আর এই তিনটাকে আমি কোন প্রতীক দ্বারা প্রকাশ করেছি? ডি প্রতীক দ্বারা প্রকাশ করেছি। তাহলে ডি এর ব্যাখ্যাটা কি? একেবারে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ডি এর ব্যাখ্যাটা হচ্ছে দামের এক একক পরিবর্তনের ফলে যোগানের পরিবর্তন। এই ডি এর ব্যাখ্যাটা হচ্ছে দামের এক একক পরিবর্তনের ফলে যোগানের পরিবর্তন। দাম যদি 1 টাকা পরিবর্তন হয় তাহলে যোগানের পরিবর্তন হবে কত? 3 একক। এই ডির ব্যাখ্যাটা বুঝলাম। আর সির ব্যাখ্যাটা কি? সির ব্যাখ্যাটা হচ্ছে আমি দেখাচ্ছি একেবারে ইজি। সির ব্যাখ্যাটা হচ্ছে একেবারে ইজি। সেটা কি? সির ব্যাখ্যাটা হচ্ছে আমি পি সমান কত বসাই? 0। তাহলে কিউএসটা কত হবে? মাইনাস সি। যেমন এই উদাহরণে পি ইকুয়াল টু 0 বসাও, তাহলে কিউএস ইকুয়াল টু পি 0 বসালে কিউএস ইকুয়াল টু -10। তাহলে যে এই সি মানে কি? এই সি এর জায়গায় 10 দেখেছো? পি ইকুয়াল টু 0 হলে কিউএস ইকুয়াল টু -10। আমি এখানে 10 না হয়ে 15 হতে পারে, 25 হতে পারে, এই জন্য সি প্রতীক দ্বারা প্রকাশ করেছি। তাহলে এই মাইনাস সি হচ্ছে দাম শূন্য অবস্থায় যোগানের পরিমাণ। মাইনাস সি হচ্ছে দাম শূন্য অবস্থায় যোগানের পরিমাণ। দাম শূন্য অবস্থায় যোগানের পরিমাণ। আচ্ছা, এখন দেখো তো যে দাম শূন্য হলে যোগানের পরিমাণ কত? -10। অর্থাৎ যোগান হচ্ছে -10 একক। দাম শূন্য হলে যোগান হচ্ছে -10 একক। আচ্ছা, এটা কিভাবে হয় একটু বুঝাই দিই তোমাদেরকে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। কেন মাইনাস মানটা এসেছে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। কেন মাইনাস মানটা এসেছে। একটা তালিকা দেখো, পি আর কিউ। দাম 5 টাকা, যোগান হচ্ছে কত? মনে করো 2 একক। তাহলে দাম 4 টাকা হলে যোগান কত হলো? 0। কেন স্যার? আমরা জানি দাম কমলে যোগান কমে, একইমুখী সম্পর্ক। তো দাম 4 টাকা হলে যোগান 0। এরপরে দাম 3 টাকা হলে যোগান কি হবে? 0 থেকে কমলে কি হচ্ছে? -2। আর যাচ্ছি না। দাম 5 টাকা হলে যোগান 2 ধরেছি। আর দাম যদি 4 টাকা হয় যোগান কি? 0। কেন? কারণ দাম যদি 4 টাকা হয় তাহলে আমার ওই যে পণ্যের শেষ একক উৎপাদনের জন্য যে খরচ, সেই খরচটা প্রথম একক উৎপাদনের খরচ আমি উঠাতে পারি না। এই জন্য এই পণ্য উৎপাদন করবো না, সাপ্লাই 0। আর দাম 3 টাকা হলে সাপ্লাই -2। এই মাইনাসটা কেন এসেছে? এই মাইনাসটা এসেছে গাণিতিক নিয়মের কারণে। গাণিতিক নিয়মটা কি? গাণিতিক নিয়মটা হচ্ছে দাম কমলে কে কমে? যোগান কমে। যোগান 2 থেকে কমে 0 হয়েছে, 0 থেকে কমলে তো মাইনাস আসবেই। এখন তুমি একটা প্রশ্ন করতে পারো, স্যার যোগান তো কখনো ঋণাত্মক হতে পারে না, উৎপাদন কি কখনো ঋণাত্মক হয়? যোগানটা কোথার থেকে এসেছে? উৎপাদন থেকে এসেছে। তো যোগান ঋণাত্মক মানে কি? প্রোডাকশনটা ঋণাত্মক, উৎপাদন ঋণাত্মক। উৎপাদন কি কখনো ঋণাত্মক হতে পারে? নেভার। উৎপাদন কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে এই যে দাম শূন্য অবস্থায়, এখানে একটা জিনিস বলি, শেষ করে ফেলি। আবার যদি 3 টাকাতে যদি -2 হয়, 0তে কি হবে? আরো কমবে। -2 থেকে আরো কমে -10 হয়েছে। দাম শূন্য অবস্থায় যোগান -10। তুমি -10 না দিয়ে -5 দো, নো প্রবলেম, কোনো অসুবিধা নাই। কেউ মনে করবে এইভাবেই মনে দিতে হবে, অর্থাৎ শূন্য দামে যোগান -5। এখন যোগান তো কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে আমরা ঋণাত্মক কেন লিখলাম? আসলে হচ্ছে যে এই বক্তব্যটা থিওরিটিক্যালি প্রযোজ্য, তাত্ত্বিকভাবে প্রযোজ্য। তাত্ত্বিকভাবে কি? ওই যে আমরা শিখেছি দাম কমলে যোগান কমে, 4 টাকা দামে যোগান 0, ঠিক আছে। এরপরে দাম কমলে ওই গাণিতিক নিয়মে কমে 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 কি হয়েছে? যোগানটা ঋণাত্মক হয়েছে। অতএব এই লাইনগুলো হচ্ছে থিওরিটিক্যাল, তাত্ত্বিকভাবে কি? থিওরিটিক্যাল প্রযোজ্য। কিন্তু বাস্তবে কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলছি, এটা হচ্ছে আমরা তাত্ত্বিকভাবে বলি দাম শূন্য অবস্থায় যোগান হচ্ছে ঋণাত্মক, কিন্তু বাস্তবে 4 টাকা দামে দাম 0, 3 টাকা দামেও দাম 0, 0 দামেও দাম 0।
বাস্তবে 3 টাকা দামে দাম শূন্য, শূন্য দামেও দাম কি শূন্য বাস্তবে। আর তাত্ত্বিকভাবে কিন্তু 3 টাকা দামে -2, শূন্য দামে -5 আমাদের যোগান সমীকরণ অনুযায়ী। একটু বুঝাই দেই যে একটা গাছের ডালে 100টা পাখি আছে, আমরা শুট করে একটা পাখি মারলাম, শুট করে একটা পাখি মারলাম, গাছে কয়টা পাখি আছে? 100টা পাখির ভিতরে একটা পাখি মারা গিয়েছে, গাছে আছে 99টা পাখি। এটা হচ্ছে থিওরিটিক্যালি 99টা, 100 থেকে 1 কমলে 99। প্র্যাকটিক্যাল হচ্ছে গাছের 0টা পাখি আছে, মানে একটাও পাখি নাই। কারণ আপনি শুট করে যখন একটা পাখি মারবেন, বাকি 99টা পাখি উড়াল দিয়ে কি করবে? চলে যাবে, গাছে কোনো পাখি আর কি থাকবে না। তাহলে প্র্যাকটিক্যালি বাস্তবে যে পাখি হচ্ছে 0, কিন্তু থিওরিটিক্যালি একটা পাখি মারা গেলে 100 হতে 1 বাদ দিলে 99। একইভাবে 4 টাকা দামে যোগান 0, থিওরিটিক্যালি দাম কমলে যোগান কমে ঋণাত্মক এসেছে, প্র্যাকটিক্যালি কিন্তু কি হবে? 0 হবে। এখন তোমাদেরকে একটা বিষয়ে আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি, এইটা করে আজকের লেকচারটা আমি কি করব? শেষ করব ইনশাল্লাহ। আগামী দিনে আমি বাজার ভারসাম্য নিয়ে কি করব? আলোচনা করব। সেটা হচ্ছে, দেখো আমি যখন যোগান রেখা অঙ্কন করব, হ্যাঁ, এদিকে প্রাইস ধরেছি আর এদিকে কোয়ান্টিটি অফ সাপ্লাই ধরেছি, এটা মূল বিন্দু। দেখো আমি যোগান রেখাটা আমি দেখো এইভাবে আঁকতে পারি, এইভাবে আঁকতে পারি, আবার এইভাবে কি করতে পারি? আঁকতে পারি। এখন আমাদের যোগান সমীকরণ স্ট্যান্ডার্ড যেটা হচ্ছে -c প্লাস কত? ডিপি। এইটার আলোকে কিন্তু আমার যোগান রেখা হচ্ছে সব তিনটাই কিন্তু কারেক্ট, আমরা ভুল ধরবো না। তবে এইটার আলোকে এইটা হচ্ছে সবচেয়ে কি কারেক্ট, এইটার আলোকে। কেন জানো? কারণ দাম 0 হলে যোগান কত? -c। আমি ভুল ধরেছি, আমি লম্বককে কি হবে? দাম আমরা ধরি, আর ভূমিয়ককে যোগান ধরি। তাহলে লম্বককে দাম, এই বিন্দুতে দাম কি? 0, যোগান -c। তা তুমি জানো ভূমিয়কের মূল বিন্দু থেকে বাম দিকে গেলে মাইনাস হয়, এই যে এখানে -c। অতএব এই চিত্রটা হচ্ছে সবচেয়ে কারেক্ট এইটার আলোকে। এই জন্য চিত্র আঁকার সময় আমরা পুরোটাও টানি না, আমরা অনেক সময় কি করি? এখান থেকে টানি, এই যে এটা আমরা এইভাবে টানি, এটাকে আমরা এইভাবে কি করি? টানি। বুঝতে পারছো? তা আমরা যখন চিত্রটা আঁকবো, যদি এই রুলটাকে যদি মেনটেন করতে চাই, যোগান রেখাটা এইভাবে আঁকার চেষ্টা করব। এই যে গেলে এখানে ক্রস করবে, ঠিক আছে? তবে মূলবিন্দু হতে পারে, এভাবেও হতে পারে, কোনো অসুবিধা কি নাই। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে কি নিয়ে আলোচনা করেছি? যোগান নিয়ে আলোচনা করেছি। আবার ইউটিউবে কিন্তু 500-র উপর কি আছে? লেকচার আছে। আজকে কত? 8/8/2021, অগাস্ট মাসের 8 তারিখ। তো সামনে গেলে তো আরো লেকচার বাড়বে। এর মানে কি আপনাদের অনার্স এবং মাস্টার্সের জন্য পর্যাপ্ত লেকচার আছে, একেবারে গাণিতিক, অর্থনীতি, পরিসংখ্যান সবকিছু আছে। আপনাকে লেকচারগুলো খুঁজে বের করতে হবে। আমি প্লে লিস্ট করে সুন্দরভাবে কি করেছি? লেকচারগুলো সাজিয়ে দিয়েছি। এই জন্য আপনি কি করবেন? ঠিক 3 মিনিটের সময় যে ইয়েটা পাবেন, যে কি যেন বলে, একটা মোবাইলের ডান দিকে একটা কার্ড আসবে, ওইটাতে ক্লিক করলে আমার লেকচারগুলো কিভাবে খুঁজে পেতে পারেন সেই সম্পর্কে উল্লেখ থাকবে। আর 10 মিনিটে প্লে লিস্টের লিঙ্ক কি আছে? দেয়া আছে। আমার যদি ক্লাসটা যদি ভালো লাগে, তাহলে তোমরা তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদের কাছে কি করবে? শেয়ার করবে, যাতে তারা ক্লাসগুলো যাতে কি করে পায়। তোমরা সবাই ভালো থেকো, আবার যতটুকু সামর্থ্য আছে আমি তোমাদের জন্য ক্লাস দিয়ে যাব। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।